আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলা সাহিত্যের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা কাজী আনোয়ার হোসেন রচিত মাসুদ রানা সিরিজের প্রতিহিংসা পড়ব। প্রতিহিংসা ১, প্রথম প্রকাশ ১৯৭৭। ফ্লোরেন্স সিটি, ইটালি। গির্জার চূড়ায় ঢং ঢং শব্দে বেজে উঠল ঘণ্টা। সকাল ১০টা। সেন্ট্রাল প্রিজন বিল্ডিং এর প্রকাণ্ড গেটের কপাট দুটো খুলে গেল ধীরে ধীরে। গেট খোলার ক্যাঁচ ক্যাঁচ শব্দে রাস্তায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকা কুকুরটা চোখ মেলল মাথা উঁচু করে, পাছে আচমকা লাথি মেরে বসে কেউ। কুকুরটার দিকে চাইতে চাইতে গেটের বাইরে মুক্ত অঙ্গনে পা রাখল নিষ্ঠুর চেহারার এক পুরুষ। লম্বা ৫ ফুট ১১ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, রোদে পোড়া আকর্ষণীয় তামাটে রঙের ছোঁয়াচ সারা শরীরে। সুদর্শন, তীক্ষ্ণ চোখ দুটিতে বৃদ্ধির ঔজ্জ্বল্য। মাথার হ্যাট আর আজানুলম্বিত কোটে অদ্ভুত মানিয়েছে ওকে। মাসুদ রানা, বাঙালি, বর্তমানে ইতালির সিটিজেন। জেলের বাইরে কাউকে না দেখে একটুও অবাক হলো না রানা। কেউ তাকে রিসিভ করতে আসবে না সে জানে। একজন আসতে পারত, সে নিজেই কড়া ভাষায় নিষেধ করে দিয়েছে তাকে। অতএব আসেনি কেউ। বুক ভরে শ্বাস নিল রানা। মুক্ত বাতাস। ৬ মাসে পৃথিবীটা কি অনেক বদলে গেছে। জীবন ঠিকই চলেছে এই ৬ মাস। তাই তো মনে হচ্ছে ওকে ছাড়াই কেটে গেছে সবার দিন। সত্যি, জীবন থামে না কখনো। আপাতত পকেটে একটা ফুটো পয়সাও নেই। যেতে হবে মাইল ৫। জেল কর্তৃপক্ষ অবশ্য নিয়ম মাফিক কিছু টাকা দিতে চেয়েছিল ওর হাতে, নেয়নিও। ওয়েবলি পার্কে নিজের ছোট্ট বাংলোটার কথা মনে পড়লো ওর। ম্যাগনোলিয়া গাছটা কি এখনো আছে? ফুল ধরেছে ওটায়? হাঁটতে বেশ ভালোই লাগছে রানার। হাঁটতে হাঁটতে জেলখানার উত্তরে চলে এলো সে। লা ক্যাপানিনা সুইমিং ক্লাবটা দেখা যাচ্ছে। স্নানার্থীদের ভিড়ে ক্লাবের ভেতরটা নিশ্চয়ই জমজমাট হয়ে উঠেছে এই সময়ে। সবাই যে যার মতো মজাতেই আছে। ৬টা মাস খসে গেছে শুধু ওর জীবন থেকে। অমূল্য ৬টা মাস। প্রায় নির্জন রাস্তা, গাড়ি ঘোড়া চলাচল কম। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে আধ মাইল এসেই চমকে পেছনে ফিরল রানা রাস্তার ওপর টায়ার ঘষার তীক্ষ্ণ আওয়াজে। জোরে গাড়ির ব্রেক চেপেছে কেউ। আকাশ নীল রঙের একটা গাড়ি স্কিড করে থামলো রানার পাশে। বুইক সেঞ্চুরি। জানালার কাঁচ নেমে গেল আস্তে আস্তে। হাই রানা। ঝেড়ে দৌড় দেওয়ার ইচ্ছেটা অনেক কষ্টে দমন করলো রানা। বুইকের ড্রাইভিং সিটে বসে আছে প্রকাণ্ড দেহি এক পুলিশ অফিসার। আবার আবার কি ফাঁসাতে চায় ওরা? আবার কোন ছুতোয় জেলে ভরতে চায় ওকে? উঠে পড়ো গাড়িতে, কুইক। জানালা দিয়ে বেরিয়ে এলো অফিসারের মুখটা। এক চোখ সামান্য টেরা। ৩২ পাটি দাঁত বের করে হাসছে অফিসার। একটা সোনা বাঁধানো দাঁত ঝলসে উঠল রোদ লেগে। কি হলো, চিনতে পারছো না? হাঁক ছাড়লো লোকটা। চিনতে ঠিকই পেরেছে রানা। এদিক ওদিক তাকালো সে। উপায় নেই, উঠতেই হবে। দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে বসে পড়ল সে অফিসারের পাশে। বসেই হাত ঘড়ির দিকে চাইলো একবার। ৬টা মাস। জীবন থেকে ৬টা মাস ঝরে গেছে। এই ৬ মাস কেউ ফিরিয়ে দিতে পারবে না ওকে। এই খাকি পোশাক পরা কয়েকটি অফিসারই দায়ী এর জন্যে। আর আর সেই সিসিও গোঞ্জালেস। ছুটে চলল বুইক সেঞ্চুরি। এবার কিসের অভিযোগ? প্রশ্ন করলো রানা। কি ধরনের কেস সাজানো হয়েছে এবার? হো হো করে হেসে উঠল অফিসার। প্রাণ খোলা হাসি। আমাকে চিনতে পারোনি বন্ধু? আমি ড্যানিস হফম্যান। একমাত্র ব্যক্তি যে তোমাকে রক্ষার প্রাণপণ চেষ্টা করেও বিফল হয়েছিল। একমাত্র ব্যক্তি যে বিশ্বাস করেছিল তোমার প্রতিটি কথা। এবং সেই কারণেই আজ ৩ ধাপ টপকে আমি সিটি পুলিশের ক্যাপ্টেন। কথাটা বিশ্বাস করবে কি অবিশ্বাস করবে ঠিক বুঝে উঠতে পারলো না রানা।
লোকটার হাসির মধ্যে আন্তরিকতার ছোঁয়া পেয়ে তীক্ষ্ণতর হলো ওর চোখ দুটো। না, বিশ্বাস সে আর কাউকেই করবে না। বিশ্বাস করতে গিয়েই ঠকে গিয়েছে সে। জেলের ভাত খেতে হয়েছে ওকে 6 মাস। ইতালি পুলিশকে কিছুতেই বিশ্বাস করবে না সে আর। এমন ভাবে জালে আটকা পড়েনি সে আগে কখনো। ছায়াছবির মতো ভেসে উঠলো ঘটনাগুলো ওর চোখের সামনে। আজ থেকে ঠিক 8 মাস আগে ফ্লোরেন্সের মাটিতে পা রেখেছিল সে একটা জাল পাসপোর্ট, গোটা কয়েক পেপার কাটিং আর ব্রিফকেসের লাইনিং এর মধ্যে লুকোনো $10,000 সম্বল করে। বাংলাদেশ এম্বাসির প্রচ্ছন্ন সহায়তায় একটা চাকরি জুটিয়ে নিতে অসুবিধে হয়নি ওর। ফ্লোরেন্সের সবচেয়ে নামী পত্রিকা ডেইলি টাইমস এর স্টাফ রিপোর্টারের চাকরি পেয়েছে সে 7 দিনের চেষ্টাতেই। পত্রিকার কর্ণধার ও মালিক কোটিপতি সিসিও গঞ্জালেস অবশ্য নতুন লোক নিতে গাইগুই করেছিল একটু, কিন্তু নিউ এডিটরের অনুরোধ উপেক্ষা করতে পারেনি। 15 দিনের দিন ঝকঝকে একটা মরিস ম্যারিনা কিনে ফেললো রানা। বাড়ি ভাড়া নিল শহরের অত্যন্ত ভদ্র এক এলাকায়। শুরু হলো কাজ। রেড ড্রাগনের পেছনে লেগেছে সে এবার। কুখ্যাত মাফিয়ার একটা অঙ্গদল। ইউরোপ আমেরিকার সর্বত্র এদের অসীম ক্ষমতা। হেডকোয়ার্টার যদিও ডেট্রয়েটে, প্রত্যেক দেশেই অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে ওদের। বাংলাদেশে যে স্মাগলিং চ্যানেলটা কাজ করছে জানা গেছে সেটা কন্ট্রোল করা হচ্ছে ফ্লোরেন্স থেকে। রানাকে পাঠানো হয়েছে এজেন্টদের তালিকা সংগ্রহ করতে। পই পই করে বলে দেয়া হয়েছে কোনো অবস্থাতেই যেন এই কাজের বাইরে অন্য কিছুর সাথে না জড়ায়। যেটা বারণ করা হয়েছিল ঠিক সেই ভুলটাই করে বসেছিল সে। তেল দিতে গিয়েছিল অন্যের চরকায়। ফলটাও ভোগ করতে হয়েছে হাতে নাতে। কি দরকার ছিল? ওকে যে কাজে পাঠানো হয়েছিল সেটা তো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছিল। চুপচাপ কেটে পড়লেই হতো ফ্লোরেন্স থেকে। তা নয়, ভূতে কিলিয়েছিল তখন ওকে। প্রথম দিন থেকেই যাতায়াত শুরু করেছিল রানা হোটেল লা টেরাজোয়। হোটেল কাম হোল নাইট বার। রাতে বিরাট জোয়ার আড্ডা বসে ওখানে। দুর্ধর্ষ রেড ড্রাগনের সর্বোপরি ওটা। শুধু এই তথ্যটুকু ছাড়া আর কিছুই জানা ছিল না তখন ওর। সবার নজরে পড়তে ওর বেশি সময় লাগেনি। নিয়মিত যাতায়াত করেছে রানা হোটেল লা টেরাজোয়। একে ওকে তাকে প্রচুর ড্রিঙ্ক অফার করে 7 দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে সে ওখানে। পাশের টেবিলে কয়েক রকমের জোচ্চুরি দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছিল সবার। হাই স্টেকে ফ্ল্যাশ খেলায় যার তার কাছে প্রচুর টাকা হেরে নজর কেড়ে নিয়েছে সকলের। ফ্লোরেন্সে পদার্পণের 20 দিনের দিন টের পেয়েছে রানা। লক্ষ্য করা হচ্ছে ওকে। গ্রিন জ্যাকেট আর স্ট্রাইপ গেঞ্জি পরা দুজন লোক সর্বক্ষণের জন্য লেগে গেছে ওর পেছনে। লক্ষ্য করছে ওর গতিবিধি। যেচে ওদের সাথে আলাপ করেছে রানা। পাঞ্জায় হেরে গিয়ে চোখ কপালে উঠেছে বিশাল দেহি গ্রিন জ্যাকেটের। আরো ঘনিষ্ঠ হয়েছে ওরা হুইস্কির গ্লাস ঠোকাঠুকি করে। পরিচয়ের তৃতীয় দিনেই মাতাল অবস্থায় পকেট থেকে পত্রিকার কাটিং বের করে দেখিয়েছে ওদের রানা। বাংলাদেশের দুটো ইংরেজি পত্রিকা, 3 কলাম, 6 ইঞ্চি জুড়ে রয়েছে রানার ছবি। নিচে লেখা, একে ধরিয়ে দিন। ঠিক 1 মাস 4 দিনের দিন কয়েক রকম পরীক্ষার পর রেড ড্রাগনের টেম্পোরারি সদস্য করে নেওয়া হলো রানাকে। 1.5 মাসের মাথায় জাল নোট থেকে সরিয়ে স্মাগলিং ডিভিশনে কাজ দেয়া হলো ওকে। কাজেই বাকি 15 দিনের মধ্যে একটা তালিকা তৈরি করে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি ওকে। বাংলাদেশ বিমানের এক এয়ার হোস্টেসের হাতে ফাইলটা তুলে দিয়ে নিশ্চিন্ত হয়েছে সে। ও জানে লন্ডনের এক ঠিকানায় পৌঁছে দেবে মেয়েটা এই ফাইল। সেখান থেকে 10টা দেশ ঘুরে 7 দিনের মধ্যে ফাইলটা পৌঁছে যাবে যথাস্থানে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের কর্ণধার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খানের টেবিলে। 7টা দিন বিশ্রাম নেবে রানা। তারপর ঠিক যখন অ্যাকশন শুরু হবে, প্রথম কয়েকটি দৃশ্য সচক্ষে প্রত্যক্ষ করে হাসি মুখে উঠে বসবে
ঢাকাগামী প্লেনে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। সেদিন লা তেরাজোর বারে কোণের একটা টেবিল বেছে নিয়ে মনের সুখে হুইস্কি টানছিল রানা। পাশের টেবিলে এসে বসলো সেই গ্রিন জ্যাকেট আর স্ট্রাইপ গেঞ্জি। দু একটা কথা হলো রানার সাথে। আজ আর জোর টেবিলে বসবে না শুনে ঠাট্টা করলো রানাকে। তারপর নিজেদের মধ্যে গল্প শুরু করলো। র ইটালিয়ান ভারমুথের মাত্রা ছাড়াতেই মুখের রাশ আলগা হয়ে গেল গ্রিন জ্যাকেটে। আশেপাশে লোক নেই। রানার তরফ থেকেও ভয়ের কিছু নেই জেনে রাখা ঢাকার ধার ধরলো না ওরা কেউই। কান খাড়া করে শুনলো রানা। চমকে গেল সে ভেতর ভেতর। ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটতে চলেছে। কি করবে রানা এখন? কি করা উচিত তার? ব্যাংক অফ ভেরোনা ফ্লোরেন্সের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক। 11 তলা বিল্ডিং, কয়েক হাজার কর্মচারী, 24 ঘন্টা কড়া গার্ডের ব্যবস্থা চারদিকে। রেড ড্রাগনের টাকার দরকার পড়ে গেছে। কয়েক কোটি ডলারের জন্য বড্ড টানা হ্যাসরা চলছে তাদের। কাজেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংকটা লুট করবে ওরা। তৈরি হয়ে গেছে প্ল্যান প্রোগ্রাম। অবিশ্বাস্য, ছেলে খেলার মতো মনে হয়েছে প্ল্যানটা রানার কাছে। পুলিশের সরাসরি সহযোগিতা ছাড়া এই প্ল্যানে কাজ হবার নয়। তবে কি পুলিশের মধ্যে রয়েছে ওদের লোক? যাই হোক, কাজ ঝাঁকিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সে ব্যাপারটা। ওর কিছুই করবার নেই। ইতালি পুলিশের মাথা ব্যথা ওটা। পারলে নিজেদের মাথা ঘামা গিয়ে ওরা। কিন্তু নিজেকে কিছুতেই দূরে সরিয়ে রাখতে পারলো না সে। পরবর্তী 2-3 দিনে আরো অনেক তথ্য এলো ওর হাতে। একটা চিঠি লিখলো সে ব্যাংক কর্তৃপক্ষের কাছে। 2 দিন পরই উত্তর এলো, বাজে খবর। পুলিশকে জানিয়েছি আমরা সব। হেসে উড়িয়ে দিয়েছে ওরা। কারণ ব্যাপারটা শুধু অবিশ্বাস্যই নয়, পুরোপুরি অসম্ভব। নিজের চরকায় তেল দেয়াই আপনার জন্য মঙ্গলজনক হবে। এই চিঠিটাই বিগড়ে দিয়েছিল আসলে ওকে। মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, চেপে গিয়েছিল জেদ। সরাসরি দেখা করেছিল সে পুলিশ চিফের সাথে, কিন্তু পাত্তাই দিল না লোকটা রানাকে। কোথায় কোন জাহান্নামে কি উড়ো খবর শুনেছেন আর তাই সত্যি ভেবে বসে আছেন সিনিয়র রানা? বিদ্রুপের সুরে বলেছিল পুলিশ চিফ। মানে, আলাপটা নিশ্চয়ই শুনেছেন আপনি হোটেল লা টেরাজোয়। মদ খাচ্ছিলেন না তখন আপনি? বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি আমি। নিশ্চয়ই আউট ছিলেন তখন। নিজে বানিয়ে শুধু নিজেই শুনেছেন আপনি কথাগুলো। কোশ্চিন কালেও কেউ বলেনি ওসব, বুঝেছেন? না না, রাগ করবেন না সিনোর। হয় এরকম, একে হ্যালুসিনেশন বলে। আসলে সাইকিয়াট্রিস্টের সাহায্য দরকার আপনার। উঠে দাঁড়িয়েছিল রানা চেয়ার ছেড়ে। দায়িত্ব এবং কর্তব্য এখানেই শেষ, ভাবতে পারত সে। কিন্তু মাথায় রক্ত চড়ে গেল পুলিশ চিফের শেষ কথাটায়। নিজের চরকায় তেল দেওয়াটা খুব ভালো অভ্যাস সিনিয়র রানা, মনে রাখবেন কথাটা। অট্ট হাসি শুনতে শুনতে বেরিয়ে এসেছিল সে পুলিশ চিফের অফিস কামরা থেকে। পরবর্তী 2 দিন আরো অনেকগুলো তথ্য এসে হাজির হলো রানার সামনে। জানতে পারলো স্বয়ং পুলিশ চিফ সহ আরো বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ অফিসার নিয়মিত ভাতা পেয়ে থাকে রেড ড্রাগনের কাছ থেকে। টাকা দিয়ে কিনে নিয়েছে রেড ড্রাগন ওদের সবাইকে। কাজেই ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে সাবধান হওয়ার প্রয়োজন বোধ করলো রানা। চরম ভুলটা করে বসলো এইবার। একজোড়া রিপোর্ট তৈরি করে একটা পাঠিয়ে দিল ঢাকার উদ্দেশ্যে। দ্বিতীয়টা নিয়ে সোজা হাজির হলো ডেইলি টাইমসের মালিক সম্পাদক সিসিও গঞ্জালেসের অফিস কামরায়। সব খুলে বলল সে তাকে। শেষে যোগ করলো, ব্যাপারটা কিছুতেই ঘটতে দেওয়া যায় না সিনিয়র। এক থাবাতেই 20 থেকে 30 মিলিয়ন ডলার এসে যাচ্ছে রেড ড্রাগনের হাতে। ক্রাইমসে টাকা ছাড়বে ওরা চারদিকে। স্মাগলিং চ্যানেল, ড্রাগ ট্রাফিক, রাজনৈতিক ম্যানিপুলেশন, ইনফরমেশন বিক্রি, সব দিক থেকেই আরো সুসংবদ্ধ হয়ে উঠবে ওরা এই এক সুযোগেই। আর ওদের ঠেকাবার রাস্তা থাকবে না। এক ঢিলে শুধু 2 পাখি নয়, 3-4টে পাখি মারতে যাচ্ছে ওরা এবার। তা কি করতে চাও এখন?
ভীষণ ঠান্ডা স্বরে জানতে চেয়েছিল সিসিও গোঞ্জালেস। আমি চাই খবরটা সরকারি উঁচু মহলে সবার চোখে পড়ুক, প্রয়োজন হলে আর্মি ব্যবহার করা হোক এই ব্যাপারে, অনুসন্ধিৎসু হয়ে উঠুক জেনারেল পাবলিক। আপনার কাগজে ছাপুন খবরটা, 1 ঘন্টায় 2 লাখ কপি বিক্রি হয়ে যাবে, পাবলিসিটি পাক ব্যাপারটা। আপনার কি মনে হয় না এই খবর প্রকাশ করে দেয়া আপনার পত্রিকার নৈতিক দায়িত্ব? মনে হয়। প্ল্যানটা তোমার ভালোই, ঠান্ডা গলায় বলেছিল সিসিও গোঞ্জালেস। রিপোর্টটা আমার কাছে রেখে যাও, পড়ে দেখি ওটা, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। আজ সন্ধ্যায় এসো আমার বাড়িতে, আলাপ হবে তখন। ফাইলটা গোঞ্জালেসের হাতে দিয়ে নিশ্চিন্তে বেরিয়ে এসেছিল রানা পত্রিকা অফিস থেকে। পুলিশ এবার বসবে ঠেলা, টিটকারি মারার ফল হাড়ে হাড়ে টের পাবে বাছাধনেরা। সেই দিনই সন্ধ্যায় বাজ ভেঙে পড়লো ওর মাথায়। অনেক কিছুই টের পেয়ে গেল সে, গোঞ্জালেসের ভূমিকাটাও। মার কাছে মামা বাড়ির গল্প শোনাতে গিয়েছিল সে, ফল পেল হাতে নাতে। মরিস ম্যারিনাটা নিয়ে বেরিয়ে পড়েছিল সে গোঞ্জালেসের বাড়ির উদ্দেশ্যে। মাইল 4 পথ, নির্জন রাস্তা ধরে কিছু দূর গিয়েই হাইওয়েতে পড়ল মরিস ম্যারিনা। বাঁদিকে 10 ফুট নিচে নদী, ডান দিকে দেশ 7 ফুট গভীর। বাড়ি থেকে বেরিয়েই লক্ষ্য করেছিল রানা, পুলিশের একটা স্কোয়াড কার পিছু নিয়েছে ওর। হাইওয়েতে এসেই প্রচন্ড বেগে এগিয়ে এলো সেটা। সাইড দিল রানা, প্রায় 80 মাইল স্পিডে ওভারটেক করলো সেটা মরিস ম্যারিনাকে। পর মুহূর্তে ব্রেক চাপলো, সেই সাথে ঘুরিয়ে দিল স্টিয়ারিং হুইল। রানার রাস্তা বন্ধ। হয়তো ওরা চাইছিল অ্যাক্সিডেন্ট এড়াতে গিয়ে মরিস ম্যারিনা সহ রানা 10 ফুট নিচে নদীতে গিয়ে পড়ুক, কিন্তু ব্যাপারটা ঘটলো ঠিক উল্টো। বাঁচার তাগিদে ডাইনি স্টিয়ারিং কাটলো রানা। বিনা দ্বিধায় মরিস ম্যারিনার নাক গিয়ে সোজা ধাক্কা মারলো স্কোয়াড কারের পেছনে। প্রচন্ড বেগে লাগলো ধাক্কা। কিছুটা এগিয়ে ডান দিকে দিকে কাত হয়ে পড়ে গেল স্কোয়াড কার। পড়ার আগেই দুদিকে 2 দরজা খুলে লাফিয়ে রাস্তায় নামলো 2 সার্জেন্ট। একজনকে চেনে রানা, সার্জেন্ট হুবার, হোমিসাইড স্কোয়াডের। নড়বে না এক চুল, গর্জে উঠল হুবার। হাতে বেরিয়ে এসেছে রিভলভার। অ্যারেস্ট করা হচ্ছে তোমাকে। আমার অপরাধ? গম্ভীর রানার কণ্ঠস্বর। রাফ ড্রাইভিং। কিছুক্ষণের মধ্যেই একটা পুলিশ ভ্যান এসে হাজির হলো। রানাকে তোলা হলো ভ্যানে। স্কোয়াড কারের ড্রাইভারটা আহত হয়েছে মারাত্মকভাবে, তাকেও তোলা হলো। মাইল খানেক এগিয়ে থেমে দাঁড়ালো পুলিশ ভ্যান। ইশারায় রানাকে নামতে বলল হুবার। রাস্তার ওপর দাঁড় করিয়ে গোলাপ পানির মতো করে একটা বোতল থেকে হুইস্কির ছিটে দেওয়া হলো ওর গায়ে, জামা কাপড়ে। বুঝতে কিছুই বাকি রইল না রানার। সাজানো হচ্ছে কেস। সিদ্ধান্ত নিল সে মুহূর্তে। হিসেব করে নিল সেন্ট্রিদের কে কোথায় কি অবস্থায় দাঁড়ানো। অতর্কিতে একটা লেফট হুক চালালো রানা হুবারের চোয়াল লক্ষ্য করে। বিকট একটা আর্তনাদ করে পথে বসে পড়ল হুবার। এক লাফে সরে গেল রানা পিছনের লোকটার আক্রমণ থেকে বাঁচতে। ঘুষিটা ফসকে যেতেই তার সামলাতে না পেরে এক পা এগিয়ে এলো লোকটা। সাথে সাথেই দা চালানোর ভঙ্গিতে নেমে এলো রানার ডান হাত। ঘাড়ের পেছনে প্রচন্ড জোরে চপ পড়তেই মুহূর্তে জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়ে গেল দ্বিতীয় সার্জেন্ট। তৃতীয় লোকটার পেটে একটা লাথি লাগিয়ে দিয়েই দৌড় দিয়েছিল রানা। আরেকজন যে গাড়ির আড়ালে ছিল লক্ষ্যই করেনি। কানের পেছনে খটাস করে পিস্তলের বাট এসে পড়তেই জ্ঞান হারালো। জ্ঞান ফিরল রানার ছোট্ট একটা সেলে। স্কোয়াড কারের ড্রাইভারের শোল্ডার জয়েন্ট ও ফিমার ভেঙে গেছে। অ্যাটেম্প টু মার্ডার কেস। মাতাল অবস্থায় গাড়ি চালানোর চার্জও আনলো ওর বিরুদ্ধে সিটি পুলিশ। শক্ত চার্জ, শাস্তি এড়ানো মুশকিল, জানিয়ে দিল উকিল পরিষ্কার। ঠিক সে সময় অপ্রত্যাশিতভাবে সাহায্য এসেছিল একজন পুলিশ অফিসারের কাছ থেকে, ড্যানিস হফম্যান। অনেক চেষ্টা করেছিল সে রানাকে বাঁচাতে।
রানার পক্ষে লড়বার জন্য গোপনে নিয়োগ করেছিল এক খ্যাতনামা ডাক সাহিত্যে অ্যাটর্নিকে। বাঘের মতো লড়েছিল অ্যাটর্নি কোর্টে। রানার সপক্ষে প্রমাণিত হলো না কিছুই। শেষ পর্যন্ত ব্যাংক লুটের কথা প্রকাশ করলো অ্যাটর্নি। প্রমাণ হলো না সেটাও। দোর্দণ্ড প্রতাপ শিশিও গঞ্জালেস এসে দাঁড়ালো সাক্ষীর কাঠগড়ায়। স্তব্ধ হয়ে গেল সারা আদালত। শপথ করে বলল গঞ্জালেস, জীবনে দেখেনি সে রানার রিপোর্ট। সমস্তই রানার বানোয়াট কথা। রানার মতো একটা বেপরোয়া মাতালকে যে সে চাকরি দিয়েছিল, সেজন্য সে যার পর নাই দুঃখিত। এক বাক্যে ঘোষণা করলো জুরি, গিলটি। সাজা হয়ে গেল রানার। 2 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করলেন জাস্টিস ক্যাডওয়েল। বিদেশ বিভুঁইয়ে এমনি ভাবে ফেঁসে যাবে কল্পনাও করতে পারেনি রানা। জীবনে এই প্রথম জেল খাটতে যাচ্ছে সে। কারো কাছে যে কোনো সাহায্য পাওয়া যাবে না, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স যে টু শব্দটি করবে না, জানে রানা। ক্ষোভে দুঃখে জল এসে গিয়েছিল ওর চোখে। মনে মনে প্রতিজ্ঞা নিয়েছিল, তোমাদের ছাড়বো না আমি, দেখে নিও, কিছুতেই ছাড়বো না। চিন্তার স্রোতটা কেটে গেল হঠাৎ। ঘটনাগুলো ছবির মতো ভাসছিল ওর চোখের সামনে। এমনি সময়ে একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল ডেনিসের বুইক সেঞ্চুরি। সামনে ইন্টারসেকশনে একটা ট্রাফিক জ্যাম। টুরিস্টের ভিড়ে জমজমাট রাস্তা। কবি দান্তে আর শিল্পী অ্যাঞ্জেলার বাস ছিল বিখ্যাত এই ফ্লোরেন্স সিটিতে। এখানকার আঙুর আর জলপাইয়ের খ্যাতি দুনিয়া জোড়া। চুম্বকের মতো টুরিস্টদের টানে এই শহরটি। বেশিরভাগই আমেরিকান। ইউএসও প্রচুর। পিল পিল করে ছুটছে ওরা দিক। বাইরে কেমন লাগছে রানা? আন্তরিক কণ্ঠে জানতে চাইল ড্যানিস। সোনা বাঁধানো একটা দাঁত ছিপ করে উঠল হাসতেই। ভালো। দিন গুনছিলাম আমি। একটু দেরি হয়ে গেল পৌঁছতে। তুমি নিশ্চয়ই ভাবনি যে আমি আসছি? কিছুই ভাবিনি আমি। ভাবনার কোনো কারণও ছিল না। এখন ভাবতে হচ্ছে। উদ্দেশ্যটা কি তোমার? কি চাও তুমি ড্যানিস? চাই সাহায্য করতে। সিগারেট কেস বের করলো সে পকেট থেকে। নিজে একটা ঠোঁটে ঝুলিয়ে রানার দিকে বাড়িয়ে ধরলো কেসটা। নিল রানা। দুটো সিগারেটেই আগুন ধরিয়ে দিয়ে আবার বলল, এখন কি করবে ঠিক করেছো? কিছুই ঠিক করিনি। নিশ্চয়ই প্রতিশোধের আগুন দাও দাও জ্বলছে তোমার বুকের মধ্যে। রানা কোনো জবাব দিল না দেখে বলল, অনেক ঘটনা ঘটে গেছে ইতোমধ্যে। শুনেছ কিছু? না, মাত্র বেরোলাম। শুনবো এখন সবই। তুমি জেলে ঢোকার 7 দিনের মধ্যে ব্যাংক অফ ভেরোনা লুট হয়ে গেছে, জানো নিশ্চয়ই? দেখেছি কাগজে। ওসব ব্যাপারে আমার আর কোনো ইন্টারেস্ট নেই ড্যানিস। এইসব অসৎ পুলিশ অফিসারদের ব্যাপারে ইন্টারেস্ট আছে, এই তো? ওরাও আউট হয়ে গেছে সব। আউট হয়ে গেছে মানে? অবাক চোখে চাইল রানা ড্যানিসের মুখের দিকে। বরখাস্ত করা হয়েছে 32 জনকে। হঠাৎ কোত্থেকে কি খবর পেয়ে ভোজবাজির মতো কাজ করেছে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। ফ্লোরেন্স থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে রেড ড্রাগন। সাংঘাতিক তুলকালাম কাণ্ড। ধরা পড়ে সাবেক পুলিশ চিফ আত্মহত্যা করেছে। এসব খবর জানা ছিল না রানার। চোখ জোড়া ছোট হয়ে এলো ওর। জিজ্ঞেস করলো, আর গঞ্জালিস? সিসিও গঞ্জালিস অবশ্য বহাল তবিয়াতেই আছে। ডেইলি টাইমস চালাচ্ছে প্রবল প্রতাপে। আগের চেয়ে আরো 2 গুণ বেশি বড়লোক হয়েছে। কিছুই হয়নি ওর। কোনো কিছুই প্রমাণ করা যায়নি ওর বিরুদ্ধে। আসলে ব্যাটা মাছ ধরেছিল ঠিকই, কিন্তু পানি ছোঁয়নি। একটু চিন্তা করে বলল, তোমার কেসটা আবার তুলেছিলাম কোর্টে। 2 বছরের জেল খতম করে দিয়েছি 6 মাসেই। তাহলে তো অনেক খরচ হয়েছে তোমার। না, 1 পয়সাও নেয়নি অ্যাটর্নি। ভদ্রলোক অন্তর থেকে টের পেয়েছিল যে তুমি নির্দোষ। তোমাকে আইনের কোপ থেকে রক্ষা করতে না পেরে মরমে মরে গিয়েছিল সে। সুযোগ পেয়ে আবার 1 হাত নিয়েছে সে কোর্টে। যদি দেখতে, কান লাল হয়ে গিয়েছিল জরি বেঞ্চের। খানিক চুপ করে থেকে মৃদু কণ্ঠে বলল রানা,
আমার জন্য অনেক করেছো তুমি, ড্যানিস। অসংখ্য ধন্যবাদ সেজন্য। কিন্তু এত কিছু কেন করতে গেলে বলো তো? ঠিক তোমার জন্যই যে করেছি তা নয়। প্রথম দর্শনেই যে তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম সেটা অস্বীকার করব না। কিন্তু আসল প্রশ্নটা ন্যায় এবং অন্যায়ের। আমি জানতাম অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে তোমাকে। যারা তোমার বিরুদ্ধে চার্জ এনেছিল চিনতাম আমি তাদের ভালো করেই। গাড়ি চলছে। একটা হাত রাখলো রানা ড্যানিসের কাঁধে, মৃদু চাপ দিল। এই প্রথম বন্ধু বলে মেনে নিল সে লোকটাকে। বুঝতে পেরে খুশিতে ৩২ পাটি দাঁত বেরিয়ে পড়লো ড্যানিসের। গঞ্জালেস এখন ফেরেশতা বনে গেছে। দয়া দাক্ষিণ্যে ভরিয়ে তুলছে চারদিক। অনেকটা আপন মনে বলল ড্যানিস। ভোল পাল্টে ফেলেছে, কিন্তু বিশ্বাস করি না আমি ওকে। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, এবার কি দেশে ফিরবে রানা? জবাব দিল না রানা। গভীর চিন্তায় ডুবে গেছে সে। দেশে ফিরে যাবে ঠিকই, কিন্তু গঞ্জালেসের একটা চোখ অন্তত নিয়ে যাবে সে সাথে করে। সময় দরকার। কয়েকটা দিন সময় লাগবে ওর একটা প্ল্যান তৈরি করে নিতে। সেই কটা দিন থাকতেই হবে ওর ফ্লোরেন্সে। জবাব দিচ্ছ না কেন? আবার জানতে চাইলো ড্যানিস। কিসের? ও, দেশে ফেরার কথা জিজ্ঞেস করছিলে? জেল থেকে মাত্র বেরোলাম। ১ মাস ২ মাস একটু মুক্ত বাতাস সেবন করে তাজা হয়ে নি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। চাকরি টাকরি নিচ্ছ কোথাও? কে দেবে চাকরি? ব্ল্যাক লিস্টে উঠে গেছে আমার নাম। অ্যাটেম্প টু মার্ডারের জেল খাটা আসামিকে কেউ চাকরি দেবে না। কারেক্ট। চিন্তামগ্ন কণ্ঠে বলল ড্যানিস। তবে ভেবো না, আমাদের নতুন চিফ চমৎকার লোক। সম্ভবত আমাদের অফিসেই একটা চাকরি হয়ে যাবে তোমার। সে ব্যাপারে প্রাথমিক আলাপও করে রেখেছি আমি তার সাথে। জেল থেকে বেরিয়েই সোজা পুলিশের চাকরি? বাঁকা হাসি হাসলো রানা। অতটা বোধহয় সইবে না আমার। মুখে বলল ঠিকই, কিন্তু মনে মনে ভাবলো মন্দ কি, চাকরি তো একটা নিতেই হবে। বেকার ঘুরলেই নজরে পড়বে সে অনেকের। প্রতিহিংসা চরিতার্থ করতে হলে সবচেয়ে সুবিধা হবে যদিও পুলিশেই চাকরি নেয়। কিন্তু যেন গরজ নেই, এইরকম একটা ভাব দেখানো দরকার। পাম বে রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে এগোচ্ছে বুইক সেঞ্চুরি। বাঁদিকে ২০ বর্গ মাইল জোড়া বিশাল লেক। বৃষ্টি পড়ছে ছোট ছোট ফোঁটায়, তাই লেকের ধারে ভিড় নেই এখন। দূরে দেখা যাচ্ছে লেকের ধারে সারি সারি সাজানো ডিলাক্স বেডিং কেবিনগুলো। লাক্সারি হোটেলগুলোর পার্কিং লটে রোলস, ক্যাডিলাক, বেন্টলি আর আলফা রোমিওর ভিড় দেখতে দেখতে চলল রানা। ৬ মাস পর এইসব সাধারণ দৃশ্যই অপরূপ ঠেকলো রানার চোখে। সত্যি রানা, বলল ড্যানিস, তোমার ব্যাপারে হ্যামবার্টের সাথে আলাপ হয়েছে আমার। আমার নতুন চিফ উনি। এখনো কিছু ঠিক হয়নি অবশ্য, তবে আমার বিশ্বাস হয়ে যাবে চাকরিটা। নেবে? ফ্লোরেন্স পুলিশকে আর কোনো সাহায্য করতে রাজি নই আমি, গম্ভীরভাবে বলল রানা। অভিমান সব জানার পরেও? হেসে উঠল ড্যানিস। দিন চলবে কি করে শ্রীমান? নিশ্চয়ই অঢেল টাকা নেই তোমার কাছে। কথাটা ঠিক, টাকা নেই ওর কাছে। ওয়েবলি পার্কে ঢুকে পড়ল বুইক সেঞ্চুরি। আবাসিক এলাকা, পরিচিত রাস্তাঘাট। রানার বাংলোর গেটের সামনে থেমে দাঁড়ালো ড্যানিসের গাড়ি। নেমে পড়ল রানা। ড্যানিস নামলো না, জানালা দিয়ে বাড়িয়ে দিল হাত। আপাতত বিদায় বন্ধু। একরাশ কাজ পড়ে রয়েছে টেবিলে, দেখা হবে, চলি। ভুয়ো করে বেরিয়ে গেল গাড়িটা। গেট খুলে পা বাড়ালো রানা সামনে। ঠিক এমনি সময় খুলে গেল ড্রয়িং রুমের দরজাটা। চৌকাঠের ওপর হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে ব্রিজিতা, হাতে রং মাখানো তুলি।